আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল মুরগির মাংস দিয়ে দেশি লাউয়ের ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, চটপট এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল ব্যবহার করছি। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি এভাবে অপেক্ষা করব। এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মাঝখানে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিতে কোনো রকমের গুঁড়া মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ এবং অল্প কয়েকটা শুকনা গোটা মরিচ ব্যবহার করব। তো পেঁয়াজগুলো আগে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচগুলো। বন্ধুরা, এটা খেয়াল করবেন, পেঁয়াজের সঙ্গে যখন একসঙ্গেই কাঁচা মরিচগুলো ভেজে নিব তখন কাঁচা মরিচের ঝালটা একটু কমে যায়। এর জন্য আমি আলাদা করে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে কাটা কাঁচা মরিচগুলো দিয়ে দিব। তো পেঁয়াজের মধ্যে আমি একটু শুকনা গোটা জিরা দিয়ে দিলাম। তো একটু হালকা নেড়েচেড়ে এর মাঝখানে এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমি আগেই বলেছি যে এই তরকারিতে কোনো রকম গুঁড়া মরিচ আমি ব্যবহার করব না, সেহেতু এই তরকারিতে একটু কাঁচা মরিচের পরিমাণটা বেশি লাগবে। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন এখানে আমি কতগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচের সঙ্গে সঙ্গে আমি যেগুলো গোটা গরম মশলা আছে, দারচিনি, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ এবং কয়েকটা গোলমরিচ ও লবঙ্গ দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য মশলাগুলো একটু নেড়েচেড়ে নিব। কাঁচা মরিচের তরকারির স্বাদটা একটু ভিন্ন রকম হয়ে থাকে। বন্ধুরা, এই রেসিপিতে আমি পাকিস্তানি লাল মুরগির মাংস ব্যবহার করছি। তো আপনারা জানেনই যে লাল মুরগির মাংস একটু শক্ত হয়, সেজন্য আমি আলাদা করে প্রথমেই ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে যে মশলাগুলো আরও লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, আদা, রসুন এগুলো পরপর খুব ভালোভাবে কষিয়ে নেব এর সঙ্গে। তরকারির পুরোপুরি স্বাদ কেমন হবে তা কিছু অংশে নির্ভর করে মশলা কতটুকু ভালো পরিমাণে কষানো হয়েছে তার উপর। তো আপনারা যে কোনো তরকারি রান্না করুন না কেন, অবশ্যই চেষ্টা করবেন যাতে খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়। আমি তরকারিতে খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করি না, যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করি। এই তরকারিতেও দেখতে পাচ্ছেন আমি খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করছি না, হালকা কিছু মশলা দিয়ে পুরোপুরি তরকারিটা এখানে রান্না করব। তো আমি এখানে সবগুলো মশলা একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য অবশ্যই মশলাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি। তো যখন দেখলাম যে মশলা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এই কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে কোনো তরকারি রান্না করলে অবশ্যই খেয়াল রাখতে হবে লাউ যেন পুরোপুরি গলে না যায়। সেজন্য লাউয়ের সঙ্গে যে কোনো মাছ বা মাংস ব্যবহার করেন না কেন, সেগুলো আলাদা করে কষিয়ে নিলে তরকারিটা খেতে খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তো সেজন্য আমি এখানে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি এক্সট্রা করে। আমি মাংসটা ভালোভাবে কষানোর জন্য এর উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আমি আবারও এখানে মাংসগুলো নেড়ে দিচ্ছি।
বন্ধুরা, এর মধ্যে আমি কিছুটা শুকনা মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ স্কিপও করতে পারেন। তো মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবেই ঢেকে রাখবো। বন্ধুরা, আমি এখানে একটা মাংস উঠিয়ে চেক করে নিয়েছি যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। প্রায় মাংসের 90% সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নিব। তারপর যে কেটে রাখা লাউ সেগুলো দিয়ে দিব। আমি লাউগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, লাউ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার পরিবারের সবাই মাংস দিয়ে লাউ রান্না খুব পছন্দ করে, বিশেষ করে মুরগির মাংস দিয়ে। তো তাদের পছন্দে আজকে আমি এই রান্নাটি করছি। দেখতেই পাচ্ছেন রান্নাটি কত দ্রুতই শেষ করে ফেলতেছি। তো আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি এ পর্যায়ে মাংসের সঙ্গে লাউ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউ দিয়ে রান্না করতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয় না লাউ সিদ্ধ করার জন্য, কারণ লাউ থেকে আপনা আপনি অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে আসে, যা দিয়ে লাউ সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি এর মধ্যে কোনো এক্সট্রা আর পানি দিচ্ছি না। যেটুকু পানি আছে এগুলোতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন লাউয়ের পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। অবশ্যই এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি, কেননা যে কোনো তরকারি যদি নিচ থেকে একবার লেগে আসে তো সেই তরকারিটার স্বাদ অনেকটাই কমে যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মাংস সিদ্ধ করার পর যেহেতু আমি লাউটা দিয়েছি সেহেতু লাউটা পুরোপুরি গলে যায়নি, সম্পূর্ণটাই গোটা গোটা আছে এবং দেখতে খুব ভালো লাগছে। তো এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বন্ধুরা, এই পর্যায়ে আমার তরকারি যেগুলো পানি এক্সট্রা ছিল সবগুলোই শুকিয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তো এর মাঝখানে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য। আমি খুব সুন্দরভাবে আপনাদের সহজ করে এই রেসিপিটা করে দেখালাম। তরকারি থেকে খুব সুন্দর ঝোল বের হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা এই রান্নাটা করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কালার এসে গেছে এবং আমি এইটুকু পরিমাণে ঝোল রেখে দিব।